বন্ধুরা, পোর্টফোলিও হলো একটা স্বপ্ন, যে স্বপ্নটা মানুষ তিল তিল করে গড়ে তোলে। একটা বাস্তবতা আর একটা হচ্ছে যেটা ভবিষ্যতের স্বপ্ন, তার মধ্যে যে ফারাকটা, তার মধ্যে যে সিঁড়িগুলো, সেইগুলো করে তোলা কিন্তু আমার কাজ। আজকে যে পোর্টফোলিওটি আলোচনা করব সেটা হচ্ছে যে পরিস্থিতিতে যে কত অসংখ্য রকম মানুষ রয়েছে, কত অসংখ্য তাদের চিন্তাভাবনা ধরন। কেউ কেউ খুব সুন্দর গোছালো, আবার কেউ কেউ চরম অগোছালো, কেউ কেউ জাস্ট স্বপ্নের মধ্যে মনে করে নিচ্ছে কত কোটির গল্প, আবার কেউ মনে করে নিচ্ছে বাস্তবের সঙ্গে, রূঢ় বাস্তবতার সঙ্গে মিলিয়ে তাল চলা। এই অদ্ভুত ধরনের পরিস্থিতির মধ্যে তোমরা প্রতিদিন নতুন নতুন ধরনের শিখছো, কত রকমের মানুষের কত রকম পোর্টফোলিও। কেউ সাদামাটা গরিব মানুষ, কেউ অতি বড়লোক, কেউ আবার স্বপ্ন বাস্তবে মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার। সে অদ্ভুত স্বপ্ন নিয়ে তৈরি হওয়া এইসব মানুষগুলোকে মধ্যে আজকে যে মানুষটাকে নিয়ে এসছি সে হচ্ছে অজিত সিংহ। 38 বছরের কাছাকাছি বয়স হবে এবং সে তার যে বাস্তব পারফেক্ট জায়গাটা সেটা হচ্ছে 3,70,000 টাকার সে তার পোর্টফোলিও, এবং যেটা রিটার্ন এখন দাঁড়িয়েছে 3,85,000, মানে 4% রিটার্ন দিয়েছে। অথচ তার বিরাট বড় স্বপ্ন, মালদার একটা ছোট্ট শহরে তার বাড়ি, সেখানে আশেপাশে কেউ নেই তাকে জানানোর মতো করে, কেউ নেই তাকে হেল্প করার মতো, কোনো পরামর্শ নেওয়ার পাচ্ছে না। ইউটিউবেও প্রচুর সার্চ করে আমাকে পেয়েছে, এবং পেয়ে তার টোটাল ঘটনাটা একটা বিরাট বড় চিঠি সে লিখেছে, এবং সেখানে তার মানে ঘটনাগুলো বলবো এখন। অজিত, তোমাকে যে ব্যাপারগুলো বলে যাব, প্রথমত তুমি করেই বলবো প্রথম, কারণ আর তোমাকে টোটালটাই জানাচ্ছি, কারণ তুমি এক চিঠিটা পাঠিয়েছো। তো আজকে যে ঘটনাগুলো, যে কথাগুলো আমি বলে যাব, সবগুলো শুধু তোমাকেই বলে যাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছে তারা এর থেকে শিখবে। প্রথমত তোমাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেক তোমাকে আঘাত দেবে, এবং সেইগুলো শুনেও তুমি কিন্তু আঘাতপ্রাপ্ত হবে না, কারণ মনে রাখবে তোমাকে আঘাত দেওয়াটা আমার কাজ না, বরঞ্চ আমার কাজ হলো তোমাকে এর মাধ্যমে শিখিয়ে নিয়ে আসা তোমার বাস্তবের মাটিটা আর কল্পনার ফানুসটার মধ্যে পার্থক্যটা। দেখো, এমন এমন মানুষ আছে যারা এমন এমন চিঠি লিখেছে, তোমাকে যারা একটা চিঠি দেখাই, দেখলে অবাক লাগবে তোমরা। সেখানে দেখবে কাজকর্ম কিছু করছে না, আমি দোষ দিচ্ছি না, সে পরিস্থিতি পড়েছে এরকম, ডিপেন্ড হয়ে আছে স্ত্রীর ওপরে, তার ইনকামের ওপরে, কিন্তু স্বপ্নটা কত ভয়ানক, বিশাল স্বপ্ন, এবং সেটা সফল করার, এর জন্য আমি তাকে কোনো দোষ দিচ্ছি না, তাকে কোনো তার স্বপ্নটাকে আমি ভাঙার চেষ্টা করছি না। হতেই পারে অনেক মানুষ স্বপ্ন দেখে, এবং কিছু মানুষের অবশ্যই স্বপ্ন সফল হয়, আমিও প্রার্থনা করি তার স্বপ্ন যেন সফল হয়। তো আজকে যে ঘটনায় চলে আসছে সেটা তার থেকে চলে আসি অজিত সিংয়ের ঘটনাতে। অজিত সিংহর ঘটনা সেটা হচ্ছে যে বিরাট বড় বড় স্বপ্ন নিয়ে রয়েছে, বেশ কিছু টাকা আসবে, সেগুলো লাগাবে এবং লাগিয়ে বিরাট বড় একটা জায়গায় পৌঁছতে চাইছে। 27খানা স্টক রেখেছে, কিন্তু সেই এতগুলো স্টক এত রকমের মানে আলটিমেট রয়ে গেছে, কোনোটাই খিচুড়ি না। তুমি অজিত যে বক্তব্য সেটা হচ্ছে, তোমাকে যদি মনে করো মাছ মাংস সমানে খাইয়ে দেওয়া হয়, তুমি খেতে প্রত্যেকটাই ভালো, আর মাছ মাংস সমানে খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ তোমার দরকার ভাত, ডাল, তরি তরকারি, রুটি, সবজি, বিভিন্ন রকম খাবারের দরকার। কিন্তু যদি শুধুমাত্র ভালো ভালো খাবার তোমাকে খাওয়ানো হয়, আলটিমেটলি সেটা তোমার পেট খারাপ করে দেবে, সেটা তো তোমাকে কখনোই পুষ্টি দেবে না। পুষ্টি হলো সেটাই যেখানে সব কিছু থাকে। তুমি যে কথাগুলো লিখেছো তার মধ্যে যে জিনিসগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে হাই রিস্ক নিতে প্রস্তুত, কিন্তু হাই রিস্ক নেওয়া মানেই তুমি রিস্ক নিয়ে যে বিরাট রিটার্ন পাবে তার কোনো মানে নেই। হাই রিস্কের উল্টো দিকটাও কিন্তু দেখতে হবে তোমাকে। আমি হাই রিস্ক নিলাম মানেই পরের দিন আমি বা পরের বছর বা 10 বছরের মধ্যে আমি বিশাল বড় একটা সম্পদের মালিক হয়ে গেলাম, কয়েক বা 10-20 কোটি টাকা। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা কিন্তু অনেক রূঢ়। কারণ আমার দেখা জীবনে বহু মানুষ, এবং নিজস্ব অভিজ্ঞতা নিয়ে বলতে পারি আমি, বহু ক্ষেত্রে যেরকম আমরা ছোটোবেলায় যে স্বপ্ন দেখি, পরে বয়সকাল হয়ে গেলে আমার সেগুলো একটা হাসির জায়গা বলে মনে হয়। এই বয়সে এসে যখন আমাকে বুঝতে পারছি যে ছোটোবেলায় 25, 30, 40 বছর বয়সে আমার যে সমস্ত স্বপ্নগুলো ছিল সেগুলো বাস্তবের মাটির থেকে অনেক ওপরে ছিল, তাই সেগুলো অনেকগুলি স্বপ্নভঙ্গ হয়েছিল। আমি তোমাদের সে ব্যাপারে আমার ব্যাপার নিয়ে পরে বলবো। এই মুহূর্তে যেটা অজিত দাঁড়িয়ে আছো, প্রথম ঘটনা তোমাকে বাস্তবটাকে মেনে নিতে হবে। তোমার এই মুহূর্তে আছে 3,70,000 টাকা, এবং তুমি মানে ভবিষ্যতে কী পাবে, কি তার থেকে এমনভাবে প্ল্যান করতে চাইছো যে সাংঘাতিক বিরাট কিছু পেতে চলেছো। ব্যাপারটা কিন্তু তা নয়। আইটি কেমিক্যালে ইনভেস্ট করে রাখছো মানে বিরাট রিটার্ন দেবে আইটি কেমিক্যাল, সেই জন্য ইনভেস্ট করেছো, ব্যাপারটা তা নয়। আইটি কেমিক্যাল যখন পতন শুরু হয়, তুমি লক্ষ্য করেছো কেমিক্যালে কোথায় গিয়ে পৌঁছেছে এখন। কখনোই এইভাবে বলা যায় না, কোনো জায়গা থেকে মানেই সেই বিরাট কিছু। তোমার 27খানা যে স্টককে তুমি রেখে দিয়েছো, 27টা স্টক নিয়ে আমি এবার আসবো। তার আগে আসার আগে একটুখানি যে জিনিসটা বলার সেটা হচ্ছে, তোমাকে কিন্তু যে পয়েন্টগুলো ওর দেওয়া আছে সেটা হচ্ছে আইটি কেমিক্যাল বেশি রিটার্ন রেখেছে। সেকেন্ড পয়েন্ট যেটা সেটা ও রেখেছে মান্থলি 30,000 টাকা করে আগামী 10 বছর ও রাখতে চলেছে। বলতে চাইছে কী দাঁড়ায়। নেক্সট হচ্ছে 1.5 লক্ষ টাকাও মার্চে ইনভেস্ট করবে, 1.5 লক্ষ টাকার মতো মার্চ মাসে পাওয়ার কথা আছে ওর। আর থার্ড ওয়ান যেটা বলছে
5 বছরের মধ্যে 20 লক্ষ টাকা ইনভেস্ট করবে। তো এইগুলো তো সব ঠিক আছে, সব ভালো কথা, ইনভেস্ট করবে, খুব সুন্দর কথা, কিন্তু এইভাবে নয়, আমরা একটা ডাইভার্সিফাই ওয়েতে যাওয়ার চেষ্টা করব। তো এখন ফার্স্ট আমি দেখে নিই তোমার কী কী স্টক রয়েছে সেইগুলো। স্টকটাকে যে আমরা পোর্টফোলিওটা এলাম, সেই পোর্টফোলিওটা 3,70,891 টাকা ইনভেস্ট করা হয়েছিল, যেটা দাঁড়িয়েছে 4% রিটার্ন দিচ্ছে, 3,85,916 টাকার মতো দাঁড়াচ্ছে। প্রথম যে স্টকটাকে চললাম সেটা হচ্ছে অ্যাভাস ফাইন্যান্সের একটা খুব ভালো কোম্পানি। কোম্পানি 10টা কোয়ান্টিটিও কিনে রেখে দিয়েছে এবং স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে, এবং স্টকটা নিয়ে আমি আলাদাভাবে আমার আলাদা একটা ভিডিওতেও আমি ডিটেলস বলেছি। ফ্যান্টাস্টিক স্টক, খুব সুন্দরভাবে ভবিষ্যতে কাজ করবে। নেক্সট স্টকটা তুমি অজিত নিয়ে রেখেছো, মোস্ট প্রবলি আমি বলেছিলাম বি কনসেপ্টস, ভালো কোম্পানি, রিস্কি কোম্পানি, তোমার পোর্টফোলিও জুড়ে শুধু রিস্কি সব স্টকগুলো রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা খারাপ না, 12টা কোয়ান্টিটি 9,000 টাকা, মানে 10,000 টাকা মতো ইনভেস্ট করে রেখেছো। নেক্সট তুমি রেখেছো সেটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল, আমরা সেটা নিয়ে বলেছিলাম, ভিসা রিলেটেড কাজকর্মগুলো করে। কোম্পানিটা ভালো কোম্পানি এবং এটা বলা যেতে পারে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে, ভবিষ্যতে রিটার্ন কিন্তু সত্যি ভালো দেবে, কোম্পানিটা খারাপ নয়। নেক্সট যে কোম্পানি চলে আসবে সেটা হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া। এই ক্যাস্ট্রল ইন্ডিয়া নিয়ে আমাকে একাধিকজনই বক্তব্য বলেছিল। তো ক্যাস্ট্রল ইন্ডিয়া নিয়ে আমি যদি বলি এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট যে কাজ করে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার করছে, এবং এর সঙ্গে যেটা ম্যানুফ্যাকচার করছে এবং ডিস্ট্রিবিউশন কাজ করছে, সেলস ডিস্ট্রিবিউশনের কাজও করছে, সেটা হচ্ছে মার্কেটিংয়ে কাজ করছে। 17,428 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং অ্যাপ্রক্সিমেটের যদি আমি দেখে নিই কারেন্ট মার্কেট প্রাইস 176 এবং 144 হচ্ছে এর হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, মানে মোটামুটি ভ্যালুয়েশন দিক থেকে ঠিকঠাক রয়েছে। যদি আমি দেখে নিই এই সিচুয়েশনে কারেন্ট পি যদি দেখি, পি হচ্ছে 34 এবং কারেন্ট পি হচ্ছে 21, এবং যদি ধরে নিই যে ইন্ডাস্ট্রিজ পি সেটা হচ্ছে 34। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি ঋণের পরিমাণ দেখি 0.03, মানে ফান্ডামেন্টালি খুব সুন্দর স্ট্রং, কিন্তু রিটার্ন যদি ক্যাস্ট্রল ইন্ডিয়া দেখি বিগত 5 বছর ধরে মাত্র 9% মাত্র রিটার্ন দিয়েছে, এটা কিন্তু একটা বলা যেতে পারে নেগেটিভ সাইড। নেক্সট ওয়ান হচ্ছে সেটা হচ্ছে 1 বছর তুমি যদি ইনভেস্ট করো মাত্র 47% রিটার্ন, মানে রিটার্নের দিকে যদি দেখি কোম্পানিটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং, কিন্তু প্রবলেম হচ্ছে রিটার্নটা খুব কম দেয়। তো এইটা হলো এর একটা ড্রব্যাক। তো এনিহাউ নেক্সট আমি চলে আসছি সে কোম্পানিটার দিকে, সেটা হচ্ছে নেক্সট ইন্ডিগো পেন্টসও ইনভেস্ট করে রেখেছে 10টা কোয়ান্টিটি। দেখো পেন্ট সেক্টরে বিভিন্ন রকম পেন্টস আছে, এখানে এশিয়ান পেন্টসের কথা বলা যেতে পারতো, বার্জার পেন্টসও বলা যেতে পারে, ইন্ডিগো পেন্টস কিন্তু ও নিয়েছে, মনে হচ্ছে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি বেশি বলে ও সেই সিচুয়েশনে 15,000 টাকা ইনভেস্ট করে রেখেছে পেন্ট সেক্টরে। তো এখন আমি একে আউট করতে না করছি। নেক্সট হলো জিও ফিনান্সেরও 65টা কোয়ান্টিটি রেখেছে, অ্যাপ্রক্সিমেট 12% মতো প্রফিটে রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জ্যোতি রেজিন, দুর্দান্ত কোম্পানিটা, রিটার্ন বহুগুণ দিয়েছে, যতটা মনে পড়ছে 5 বছর রিটার্ন প্রায় কয়েক হাজার % দিয়েছিল। কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, রিটার্ন ভালো দিতে পারে, কিন্তু আমি যে কথাটা আগেও বলছি এখনও বলছি, কোম্পানিগুলো একটু দেখিয়ে নেওয়া দরকার সবসময়তে সিচুয়েশনে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি, আর সাংঘাতিক কোম্পানি, এবং দেখতে পাচ্ছি রিসেন্টলি একটু ডাউন রয়েছে, আজকে তো অনেকটা ডাউন পড়ে গেছে, 6.5% ডাউন হয়ে গেছে। এনিহাও কোম্পানিটা আলটিমেটলি ভালো কোম্পানি আইটি টেকনোলজি। নেক্সট লেটেন্ট ভিউ, আরেকটা কোম্পানি, এটাও কিন্তু আইটি কোম্পানি রয়েছে। এই কোম্পানিটাতেও ও ইনভেস্ট করেছে 16,000 টাকা মতো ইনভেস্ট করে রেখেছে, 36টা কোয়ান্টিটি কিনে রেখেছে। কোম্পানি রিটার্ন কিন্তু ভালো দিতে পারে, এরকম আমি একবারও বলছি না কোম্পানিগুলো খারাপ কোম্পানি। স্টকটা এলাম লিখিতা ইনফ্রাস্ট্রাকচার। লিখিতা ফ্যান্টাস্টিক কোম্পানি, একটা ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে, গ্যাস সাপ্লাই করছে, পাইপলাইনের মধ্যে দিয়ে ইরিগেশন যে ক্যানেলগুলো সেই সব পাইপ, সেগুলো সমস্ত কাজগুলো করা। এবং এই মুহূর্তে যদি মার্কেট ক্যাপিটালাইজেশন, ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1013 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, 257 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, যেখানে কিন্তু এর যে যদি আমি দেখে নিই ইন্ট্রিনসিক ভ্যালু, মানে এর রিয়েল ভ্যালু, সেখানে 542, ডবলেরও বেশি রয়েছে। এবং যদি দেখি ঋণের পরিমাণ, যদি আমি দেখি প্রাইস টু আর্নিং গ্রোথ, মানে এটা দিয়ে ভ্যালুয়েশন চেক করি, 16 হচ্ছে পি, এবং মোটামুটি 15.9 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, মানে সব থেকে মোটামুটি কিন্তু ফান্ডামেন্টালি ভালো কোম্পানিটা। কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি নিয়ে রেখেছো প্রচণ্ড রিস্কি, 52টা কোয়ান্টিটি কিনে রেখেছো 15,000 টাকা দিয়ে, ফাইন। নেক্সট আমি চলে আসছি এলটিআই মাইন্ডট্রি 3টে কোয়ান্টিটি রেখেছো 15,000 টাকা দিয়ে, প্রচুর আইটি তুমি নিয়ে রেখে দিয়েছো। আর নেক্সট লাক্স ইন্ডাস্ট্রিজ, এইটা আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা 11% নেগেটিভে রয়েছে, তুমি ইনভেস্ট করেছো কখন, এটা আমার মোটেও বলিনি কখন আমি, তো নিশ্চয়ই তুমি অন্য কারোর কাছ থেকে শুনে বা ইনভেস্ট করেছো। লাক্স ইন্ডাস্ট্রিজ যদি দেখি মার্কেট ক্যাপিটাল 3,776, মানে স্মল ক্যাপ কোম্পানি, সব স্মল ক্যাপ তুমি নিয়ে রেখেছো, কারেন্ট মার্কেট প্রাইস 1256, আর যদি আমি ইন্ট্রিনসিক ভ্যালু দেখি 1249, কাছাকাছি সবই রয়েছে। পি হচ্ছে 38.7 আর ইন্ডাস্ট্রিজ পি 24, ভ্যালুয়েশন একটু বেশি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র 12, রিটার্ন অন ইকুইটি মাত্র 9।
তো এইসব দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু খুব একটা ভালো সিচুয়েশনে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আছে কোম্পানিটা। এনিহাও এই সিচুয়েশনে আমি এক্সিট করার আগে বলবো না, এক্সিট পরের কথা বলছি। নেক্সট চলে আসছে এমটার টেকনোলজি, ডিফেন্স সেক্টরের একটা দারুণ ভালো কোম্পানি। এই কোম্পানিটা তুমি 7টা কোয়ান্টিটি রেখেছো, 15,000 টাকা ইনভেস্ট করেছো। নেক্সট ওভারওয়েল কিন্তু এফএমসি সেক্টরের একটা কোম্পানি। এটা আমি বলেছি এর মাঝখানে, এবং তুমি নিয়ে রেখেছো, ভয়ানক রিস্কি কোম্পানি, কিন্তু রিটার্ন তোমাকে বিশাল দেওয়ার ক্ষমতা রাখে কোম্পানিটা, একদম ঠিক। কিন্তু আমরা কিন্তু ডাইভার্সিফিকেশন ব্যাপারটা থেকে বারবার জোর দিতে চাইছি। ডাইভার্সিফিকেশন আজকে তুমি মূল্যটা বুঝতে পারছো না অজিত, কিন্তু একদিন তুমি বুঝতে পারবে ডাইভার্সিফিকেশন কেন বারবার আমি বলেছি। যদি সত্যি আমার কথায় গুরুত্ব দিয়ে ইচ্ছা থাকে তাহলে পর কিন্তু ডাইভার্সিফিকেশন ব্যাপারটা একটু গুরুত্ব দিও। রিল্যাক্সো নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল, আমাকে মাঝখানে রিল্যাক্সোকে নিয়ে আমাকে কোশ্চেন করেছে, এবং আমি সেই উত্তরটা তখন দিতে পারিনি এবং সময় পাইনি বলে, কিন্তু আজকে এখানে দুজনের উত্তরই দিয়ে দিতে পারলাম। একজনকে আমি বলে দিলাম ক্যাস্ট্রল ইন্ডিয়া, সেকেন্ড ওয়ান হচ্ছে রিল্যাক্সোকে নিয়ে কিন্তু একটা বক্তব্য রয়েছে। রিল্যাক্সো আগে একটা সময় পর্যন্ত খুব ভালো রিটার্ন দিয়ে এসছে, এবং বাটার কম্পিটিটর বলতে গেলে রিল্যাক্সো ছিল। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম রিসেন্টলি সেটা হচ্ছে যে রিল্যাক্সও কিন্তু পতন ঘটলো। পতন ঘটার পেছনে শুধুমাত্র সরকার জিএসটি চাপিয়েছে বলে নয়, পতন ঘটার কারণ হচ্ছে যে অর্গানাইজ সেক্টর হচ্ছে এইগুলো, আর যেগুলো আনঅর্গানাইজড সেক্টর রয়েছে, যেরকম ছোটো ছোটো মানে কোম্পানিগুলো, ছোটো ছোটো কুটির শিল্পের মতো জুতো বানানোর কোম্পানি, লেদার শু, ব্যাগ, পার্স, বেল্ট তৈরি করার কোম্পানি, সেগুলো উত্থান, এবং তার সঙ্গে এদের দাম বেশি থাকার কারণে কম্পিটিশনের মার্কেটে এদের কিন্তু খুব কষ্টদায়ক অবস্থা হয়ে গেছে। এখনও যেহেতু বিশাল বড় কোম্পানি, সুতরাং এদের ক্ষেত্রে অত বড় রিস্ক নেই উঠে যাওয়ার, কিন্তু এদের প্রফিটটা কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতি কোয়ার্টারের প্রফিটে কিন্তু আমরা একটা ঘাটা দেখতে পাচ্ছি। আমরা এক্সপেক্ট করব এর মধ্যে থেকে এরা একটা সলিউশন বের করবে এবং এটা থেকে উত্থান ঘটবে। সুতরাং রিল্যাক্সোর ক্ষেত্রে আমি এই কথাটা বলতে পারি সিচুয়েশনে, রিল্যাক্সো এই 868 হচ্ছে এই সিচুয়েশনের কারণ মার্কেট প্রাইস যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরও নিচে নামবে, এবং মোটামুটি অ্যানালিস্টদের মতন যে 800-র কাছাকাছি এদের একটা সাপোর্ট তৈরি করছে, এবং 790 থেকে 800-র মধ্যে। তো 800-র মধ্যে সাপোর্ট যদি যেমন তৈরি হয়ে যায়, তাহলে সে তার উপর বেস করে কিন্তু ব্যাক করার চেষ্টা করবে। সুতরাং এটাকে একটা গুরুত্ব দেবে পয়েন্টটাকে। নেক্সট আমি চলে আসবো পরের তিনি গিয়ে একটা সময় তোমাদেরকে বলেছিলাম স্যাক্সসফটের কথা, এবং সবথেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে স্যাক্সসফট একটা আইটি কোম্পানি, যেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু নয়, বিজনেস ইন্টেলিজেন্সের উপর কাজ করছে, এবং ভালো ভালো টুলস তৈরি করছে, এবং কাস্টমার রিলেশন সিআরএম বলা হয় সেগুলোর কাজ একটা ভাস্ট এরিয়া জুড়ে কাজ করছে, এবং ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে। সব ঠিক, কিন্তু ঘটনা একটা জিনিস এটাও সত্যি, সেটা হচ্ছে যে এই কোম্পানিটা রিস্কি কোম্পানি। যেরকম তুমি দেখতে পাচ্ছ এখন ডাউন, এ ডাউন কিছুই না, এমন ডাউন হতে পারে তোমার 30% 40% ডাউনও হয়ে যেতে পারে কোম্পানি। সেই সময় তোমার টোটাল পোর্টফোলিওতে কত বড় চোট লাগতে পারে বুঝতে পারছো, এটাকে একটু মাথায় রাখবে। নেক্সট আসছে সুমিটোমো কেমিক্যালস, আরেকটা সুন্দর কোম্পানি। এই কোম্পানিটা খারাপ কেউ বলতে পারবো না। আজ কেমিক্যাল সেক্টর ডাউন বলে সব কোম্পানি ডাউন হয়েছে, কেমিক্যাল সেক্টরে আমি দীপকের কথা তোমাকে বলেছি, এনিহাউ সেটা পরে আসবো। এই মুহূর্তে সুমিটোমো কেমিক্যাল একটা সুন্দর কোম্পানি, 15,000 টাকা ইনভেস্ট করে রেখেছো। আমি এখন এক্সিট করতে বলছি না, কিন্তু আমি এক্সিট করতে বলবো এর পরে কিছু স্টকের ক্ষেত্রে, কিন্তু এখন সেটা নয়। এখন নেক্সট হচ্ছে টাটা পাওয়ার ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং আমরা জানি পাওয়ার ডিস্ট্রিবিউশন, জেনারেশন, এবং সঙ্গে সঙ্গে সমস্ত সাপ্লাই টোটাল কাজ কিন্তু টাটা পাওয়ার করে। টাটা পাওয়ার শুধু পাওয়ার জেনারেশনের কাজ নিয়ে ব্যস্ত নেই, এরা কাজ করছে ইভি চার্জিং স্টেশনের উপর প্রচুর এদের কাজ চলছে, এবং সারা ভারতে 1 লক্ষ, যেটা 2025 সালে চার্জিং স্টেশন বানানোর কথা রয়েছে, তার থেকে অনেক আগে মোটামুটি 1 লক্ষ প্রায় কাছাকাছি এখনই পৌঁছে গেছে। তো এরা শুধু একা নয়, এদের সঙ্গে আরও কিছু কোম্পানিকে টাই আপ করে নিয়ে কাজগুলো করছে। নেক্সট চলে আসছে, সেটা হচ্ছে 240টা কোয়ান্টিটি কিনে রেখেছো তুমি, সেটা হচ্ছে উৎকর্ষ ব্যাংকে 15,000 টাকা ইনভেস্ট করে রেখেছো, এবং তুমি এতটাই রিস্ক নেওয়ার মতো মরিয়া হয়ে আছো, কিন্তু এই জিনিস ভয়ঙ্কর খারাপ কাজ করতে পারে, এটা বারবার বলছি। উৎকর্ষ ব্যাংক এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি 240টা কোয়ান্টিটি মানে 15,000 টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে, তোমার পোর্টফোলিওর তুলনায় রিস্ক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে রেখে দাও, আমি কোনো এক্সিট করছি না। নেক্সট হচ্ছে ইয়েস ব্যাংক। এই ব্যাংকটাকে নিয়ে অনেকের একেবারে মারমার কাটকার অবস্থা, অনেকে বলছে ফিরে আসবে, আবার 200-300-তে চলে যাবে। এই মুহূর্তে আমি এরকম কোনো আশা দেখতে পাচ্ছি না। তো আমি আমার কথা অনুযায়ী বলতে পারি 850টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে তুমি 57%-এ প্রফিটে আছো। তো আমি এখানে না এক্সিট করতে বলছি, না তোমাকে হোল্ড করতে বলছি, না নতুন করে বাই করতে বলছি, এটা রেখে দিয়েছো, এবং তুমি তোমার অবস্থা বুঝে এর থেকে এক্সিট করে যাও। আমি শুধু এই কথাটাই বলবো,
কারণ আমি এই স্টকটাকে আমি হলে নিতাম না, কখনোই নেব না। যে স্টকের ফান্ডামেন্টাল ভালো না সেই স্টককে নিয়ে আমি কিন্তু কোনো রকম জুয়া খেলতে রাজি নই। আমি একেবারে জুয়ার পরিপন্থী নই, আমি সিম্পল ইনভেস্টার এবং ইনভেস্টমেন্ট ব্যাপারটাকে বেশি পছন্দ করি। কোনো স্টক 25 টাকা স্টক কোন দিন গিয়ে 50 টাকা হবে কি হবে না, তারপরে সেটা 25 থেকে নেব 5 হবে কি না, এইসবগুলো আমি বলতে পারছি না এক সিচুয়েশনে। নেক্সট চলে আসবে পরেরটার দিকে, ক্লিন এনার্জি। এটা একটা খুব ভালো কোম্পানি, আমি বহুবার ক্লিন এনার্জি নিয়ে বলেছি এবং ভবিষ্যতের দিন আসছে অবশ্যই ক্লিন এনার্জি, কিন্তু এই সিচুয়েশনে তোমাকে কিন্তু ডাইভার্সিফাই করতে হবে। সব স্মলকে তুমি ঢুকিয়ে নিয়েছো, এটা করলে চলবে না। মুদ্রানি কিছুদিন আগে আমি বলছিলাম 9600 টাকা ইনভেস্ট করে রেখেছো, সাংঘাতিক কোম্পানিটা। যখন ডাউন হবে সে ডাউনটা একবার চার্টটা দেখে নিও, কত পার্সেন্ট ডাউন হয়ে যাবে, কত থাকে। স্মল এবং মাইক্রো নিলাম মানে ভবিষ্যতে গিয়ে তোমাকে হাজার হাজার রিটার্ন দেবে, এই ধারণা যদি কখনো মনের মধ্যে রাখবে না। নেক্সট আমি চলে আসবো গ্ল্যান্ড ফার্মা ভালো কোম্পানি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো কোম্পানি। তুমি এর মধ্যে কোনো ফার্মাসিউটিক্যাল স্টককে কিন্তু অ্যাড করোনি, সুতরাং এক্ষেত্রে গ্ল্যান্ড ফার্মাকে তুমি রেখে দাও, কাজে লাগবে তোমার। নেক্সট হচ্ছে গ্র্যাভিটাও ভালো কোম্পানি, কিন্তু এই সিচুয়েশনে আমি যে কোনো থেমে যাচ্ছি সেই ব্যাপারটা হচ্ছে যে ব্যাটারি সেক্টরে খুব ভালো ইমপ্রুভমেন্ট আনবে। নট অনলি ব্যাটারি, রিনিউয়েবল সেক্টরে খুব ভালো কাজ করছে গ্র্যাভিটা ইন্ডিয়া, এবং আমরা দেখব ভবিষ্যতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু ঘটনা হয়ে যায় ইমিডিয়েটলি যেটা প্রবলেমটা সেটা হচ্ছে যে সব স্মল ক্যাপকে এক জায়গায় ভরো না, 10,000 টাকা মতো ইনভেস্ট করে রেখেছো এখানে। নেক্সট হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড, আরেকটা কোম্পানি। এই কোম্পানিটা আমার খুব ফেভারিট কোম্পানি আইটি সেক্টরের। এতগুলো কোম্পানির মধ্যে আরেকখানা যোগ হলো 17টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এইসব কোম্পানিতে কিন্তু ডাউনও অনেক হবে। তো এই জায়গায় দাঁড়ালো। এছাড়াও তোমার আরও দুটো স্টক রয়েছে যে স্টকগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে কিন্তু তোমার স্ক্রিনশটের মধ্যে আসেনি মোট প্রবলি। সেটা হলো জেনসার টেকনোলজি তুমি ইনভেস্ট করেছো এবং সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট যেটা করে রেখেছো খুবই রিস্কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একদম অগ্রগণ্য ভূমিকা নিচ্ছে জেনসার টেকনোলজি। ফিউচারে তোমাকে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে, কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা সেটা বলতে পারি, সেটা হচ্ছে ভবিষ্যতে তোমাকে কিন্তু রিস্কটা বহুগুণ বেড়ে যাবে। কারণ জেনসারও কিন্তু প্রচুর যখন পরে 30-40% মতো কিন্তু এর ডাউন ট্রেন্ড রয়েছে থাকে। লাস্ট যেটা তুমি দেখেছো এই লিস্টে নেই, সেটা হচ্ছে জেন টেকনোলজি ড্রোনের উপর কাজ করে। আমি এর আগে একাধিকবার ভিডিওতে জেন টেকনোলজি নিয়ে বলেছি। তো ঘটনা যেটা সেটা হচ্ছে ভালো, প্রত্যেকটা আমি যেটা বলছিলাম একজন মানুষ যখন খাবার খায়, খাবারের মধ্যে সুষম খাবারের প্রয়োজনীয়তা ভীষণভাবে প্রয়োজন পড়েছে। শুধু মাছ মাংস খেয়ে গেলাম মানে একটা সময় বদহজম হয়ে যাবে, ঠিক সেরকমভাবে তুমি সব ভালো ভালোগুলোকে একসঙ্গে জুড়ে রেখেছো, এটাতে কিন্তু হবে না। তোমাকে কিন্তু ডাইভার্সিফাই করতেই হবে আজ কাল পরশু। তো আমি যেগুলো বলে নিচ্ছি এরপরে চলে আসছি ডাইরেক্টলি। দেখে নিলাম বিরাট বড় একটা লিস্ট, তার মধ্যে আফাস থেকে শুরু করে কেপিআইটি, টাটা পাওয়ার, হ্যাপিয়েস্ট মাইন্ড, জেনসার, সমস্ত মাছ আর মাংসে ভরা, প্রচুর মাছ মাংস। কিন্তু শুধু মাছ আর মাংস খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে না, পেট ছেড়ে দেবে। তো এইটা যেন এই ঘটনাটা না হয়, এখানে পরিষ্কারভাবে ডাইভার্সিফিকেশন দরকার হয়। ঘটনা হচ্ছে আমি তোমার কাছে যে ফার্স্ট যে কথাগুলো বলতে যাবো সেগুলো যদি তুমি পরিষ্কার শুনে রাখো। প্রথম ঘটনাটা যেটা সেটা হচ্ছে 1 নাম্বার, তুমি চিন্তাভাবনাটা এই লেভেল থেকে একদম সরিয়ে দাও। কি পাবে কি না পাবে সেটা কিন্তু এক্সপেকটেশন একদম বাইরে। তুমি জাস্ট মনে করো তুমি কিছু ইনভেস্ট করতে চলেছো এবং ইনভেস্টমেন্টের রেজাল্টটা কী আসবে সেটা তুমি এখন চিন্তা করবে না। মার্চ মাসে 1-1.5 লক্ষ টাকা পাবে, সেটা সুন্দরভাবে সাজাবে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে। কখনো হাই রিস্ক নিয়ে দেবে না। হাই রিস্কে কিন্তু কথার অর্থ হচ্ছে তোমার বয়স 38, মানে মোটামুটি তোমার 22 বছর মাত্র সময় আছে। যদি এর মধ্যে এই স্টকগুলোর পতন ঘটে, মার্কেট ডাউন হয়ে যায়, সেই মুহূর্তে তোমার সব স্বপ্ন চৌচির হয়ে যাবে। তুমি বিশ্বাস করছো, ভালোবাসছো, তুমি আমার উপর ভরসা করছো, সব ঠিক। তাই জন্য আমি এই সুযোগটা নিয়ে আমি কিন্তু তোমাকে অন্যদিকে ট্রান্সফার করছি না, আমি তোমাকে টোটালি কনসেন্ট্রেট করাচ্ছি বাস্তব মাটিতে, যে মাটিতে দাঁড়িয়ে তুমি কাজ করবে। আমি তোমাকে ইচ্ছা করলে অনেক কিছু স্বপ্ন দেখাতে পারতাম, আরও স্বপ্নগুলোকে বাড়িয়ে দিয়ে তোমাকে অনেক বেশি তোমার কাছ থেকে ফায়দা লুটতে পারতাম, কিন্তু আমি সেগুলো করছি না। আমি বাস্তবটা তোমাকে বলে দিচ্ছি, বারবার বলছি, বাস্তব শুনে বাস্তব কাজ করো। এখানে যেসব স্টকগুলো আছে অনেক রকম স্টক রয়েছে এবং ম্যাক্সিমাম স্টকে ভালো স্টক, কিন্তু এই মুহূর্তে আমি সেসব স্টকের মধ্যে থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবো। 27টা স্টক তোমার রয়েছে, আরও 10টায় তুমি ইনভেস্ট করতে চলেছো, মানে 37টা স্টক কতখানি, মানে কত বড় পোর্টফোলিও, তবে 37টা স্টক দরকার পড়ে সেটা তুমি জানো না। মোটামুটি 20 থেকে 22-25-এর বেশি কিছুতেই স্টক রাখা উচিত না, সেখানে 1 কোটি টাকা পর্যন্ত পোর্টফোলিওতে। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো, বেশি স্টক রেখে লাভ নেই। চলে আসা যাক এক এক করে ঘটনাগুলোতে, যেটাতে আমি তোমাদের অলরেডি সবগুলো স্টককে 27খানা স্টককে নিয়ে আমি আলোচনা করে নিয়েছি। এইবারে যে বক্তব্য সেটা হচ্ছে, তুমি মনে রাখো সেটা হচ্ছে প্রথম ঘটনা, 30,000 টাকা তুমি পাচ্ছ। 30,000 টাকাতে তুমি যেটা পাচ্ছ সেটা তুমি কনসেন্ট্রেট করবে কিন্তু লার্জ মিড স্মলের মধ্যে। কখনো এই চিন্তা ভাবনা রাখবে না যে আমি একটা জায়গায় রাখবো।
তো আমি যেটা তোমাকে বলতে পারি এই সিচুয়েশন দাঁড়িয়ে, সেটা হচ্ছে এফএমসি সেক্টরের মধ্যে তুমি ফার্স্টে যাবে। এফএমসিজির মধ্যে থেকে তুমি যে ইনভেস্ট করবে খুব সিম্পলভাবে হিন্দুস্তান ইউনিলিভারে ইনভেস্ট করতে পারো। তোমার এখানে কোনো এফএমসিজি সেরকমভাবে আমি কোনো পেলাম না, একমাত্র ওভারওয়েল যেটা আমি তোমাকে বলেছিলাম তুমি সেটাই ইনভেস্ট করেছো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমি এখানে যেগুলো বলে গেছি সেগুলো অফকোর্স হাই গ্রোথ, কিন্তু হাই গ্রোথের উল্টো দিকটা আমি বারবার তোমাদের বলেছি, সেটা হচ্ছে কিন্তু হাই রিস্ক, ক্যাপিটাল লস হতে পারে। কিন্তু তোমার যেখানে এই টোটাল ক্যাপিটাল তুমি যেখানে লাগাতে চাইছো একদম ভুল কাজ। তোমার টোটাল যে পোর্টফোলিওটা, এটা যদি একটা পোর্টফোলিও ধরে নিই, তার ম্যাক্সিমাম 5 থেকে 10% আমরা বলি মাইক্রো ক্যাপে রাখানোর জন্য, কিন্তু আর ম্যাক্সিমাম 20% বেশি কিছুতে তুমি রাখতে পারো না, সেটা হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে। যদি তুমি ম্যাক্সিমামটা রেখে দাও স্মল ক্যাপের ক্ষেত্রে, রিটার্ন ভালো পাবে, আবার রিটার্ন যখন পড়তে থাকবে সেখানে তোমার মানে যাতা অবস্থা হয়ে যাবে, ক্যাপিটালটা লস হয়ে যাবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে হিন্দুস্তান ইউনিলিভারকে নিলে অথবা ভিভিএলকে নেবে, এটা তোমার হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে। সেকেন্ড ওয়ান যেটা তো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্মল ক্যাপের মধ্যে হিন্দুস্তান ফুডসকে তুমি রাখতে পারো অথবা এলটি ফুডসকে তুমি রাখতে পারো, এই ধরনের ব্যাপারগুলোকে তুমি রাখতে পারো। সেকেন্ড ওয়ান আসছে সেটা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে। ব্যাংকিং ক্ষেত্রে তুমি উৎকর্ষকে রেখেছো একেবারে স্মল ক্যাপ, কিন্তু এভাবে চলবে না, তোমাকে রাখতে হবে যেরকম সুন্দর করে, সেখানে তোমাকে রাখতে হবে এইচডিএফসি ব্যাংকে রাখবে এবং তার সঙ্গে উৎকর্ষকে রাখবে, ঠিক এইরকম ধরনের কম্বিনেশন তৈরি করো, একেবারে কোনো এক্সপেকটেশন বেশি নয়। নেক্সট ওয়ান আইটি সেক্টর। আইটি সেক্টরে তুমি প্রচুর স্টককে ঢুকিয়ে রেখেছো, যেরকম আমি দেখেছি কেপিআইটিকে রেখে দিয়েছো, লেটেন্ট ভিউকে রেখে দিয়েছো, তুমি এলটিআই মাইন্ডট্রিকে রেখে দিয়েছো, হ্যাপিয়েস্ট মাইন্ডকে রেখে দিয়েছো, স্যাকসফটকে রেখে দিয়েছো, এতগুলোকে রেখে ইমুদ্রাকেও এক ধরনের পড়ছে এর মধ্যে, সেখানে তাকে রেখেছো। জেনসার টেকনোলজি এআইতে কাজ করছে, একেবারে রিস্কি স্টক, এইগুলোকে সবগুলোকে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছো। আমি এগুলো থেকে এক্সিট করতে আমি বলছি না, আমি এক্সিট পরে করতে বলবো, আগে তুমি ব্যাপারটাকে বুঝে নাও, তার পরবর্তীকালে আমি এক্সিট করতে বলবো। কারণ এই সিচুয়েশন দাঁড়িয়ে সব ভালো কিন্তু কোনোটাই ভালো না, ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম জায়গায়। মাত্র কতটুকু সামান্য রিটার্ন 4% এসছে, এবার ডাউন যেই শুরু হবে মার্কেট, তোমার এগুলো সব নেগেটিভ হয়ে যাবে। আমি চলে আসছি এবারে, তাহলে আইটিতে তুমি কি রাখবে? আইটিতে স্ট্যান্ডার্ডটা রাখবে, ইনফোসিসকে রাখবে এবং সঙ্গে সঙ্গে তুমি যেটা রাখো হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখবে, এবং হ্যাপিয়েস্ট মাইন্ড অথবা তুমি রাখতে পারো সেটা হচ্ছে জেনসারকে রাখতে পারো, এই ধরনের, বা কেপিআইটি রাখতে পারো, কেপিআইটি, যে কোনো একটা বা যে কোনো দুটো, সব নয়। এটাকে কিন্তু বুঝতে হবে, এই ব্যাপারটা এরকম নয়, একদম ভুল, প্রসেসটা তোমার ভুল, চিন্তাভাবনা টোটাল ভুল, কখনো এই ধরনের মাথায় রাখবে না। অনেকেই বলে যে সব স্মলে রেখে দেবো, সব কিন্তু স্মলে যারা রাখছে তারা দেখেনি দুনিয়াটা। একটা আমার মতে সবারই উচিত একটা পুরো সার্কেলটা কমপ্লিট করা। আমরা সবাই 19 সালের পর থেকে যারা এখানে রয়েছে, ম্যাক্সিমাম 19 সালের পরে তারা এসছে, কিন্তু যারা 15 সাল 16 সাল বা তারও আগে দেখেছে, তারা একমাত্র জানে একটা টোটাল সার্কেল দেখে নিয়েছে তারা। সুতরাং সেই জিনিসটাকে মনে রেখে মাথায় রেখে কিন্তু এগোতে হবে, কারণ যখন মার্কেট পড়বে, মার্কেট চিরদিন উঠানো থাকবে না, মার্কেট চিরদিন তোমার আপ মুভমেন্ট হবে না, কোনোদিন এটা হয় না, হতেই পারে না, তাহলে তো মার্কেট আজকে কোথায় চলে যেত, সেটা হয় না কখনো। কখনো আপ চলে, কখনো সাইডওয়ে মুভমেন্ট করে, কখনো ডাউন হয়, এটা চিরকাল জীবনের যেরকমভাবে বিয়ে চলে ঠিক সেরকমভাবে কিন্তু মার্কেটও একই ওয়েতে মুভ করে। তো এখানে আমি সেই জন্যই বললাম সেই সময় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। রিনিউয়াল এনার্জির ক্ষেত্রে টাটা পাওয়ারকে তুমি রেখে দাও, বা এরকম ধরনের কিন্তু স্টককে কিছু রাখতে পারো, যেরকম জোডিয়াক এনার্জিকে তুমি রাখতে পারো। হয়ে গেল। চলে আসো ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টরের মধ্যে তুমি রাখতে পারো সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এবং তার সঙ্গে তুমি রেখে দেবে সেটা তুমি এখানে রেখেছো জেনটেককে রেখেছো, জেনটেকও কাজ ভালো করছে, আর এমটারকেও তুমি ঢুকিয়ে রেখেছো, এতগুলো লাগবে না, তাহলে এইচএএল এর সঙ্গে এমটারকে রাখো, এমটার রাখলে, আর এইরকম ধরনের একটা কম্বিনেশন তুমি তৈরি করে নাও। নেক্সট ওয়ান আমি চলে আসছি কেমিক্যাল সেক্টরে। এটা হচ্ছে কেমিক্যালের মধ্যে দীপক নাইট্রেটকে ঢোকানোর চেষ্টা করতে পারো, দীপক ছাড়া এসআরএফকে রাখতে পারো, যে কোনো একটাকে রাখতে পারো এই দুটোর মধ্যে, অথবা তুমি যেটা রেখে দিতে পারো সেটা হচ্ছে নেক্সট ওয়ান, দ্যাট ইজ দীপক নাইট্রেট, এসআরএফ, এফসিএলকে নেবে, আর এই দুটোর মধ্যে থেকে দীপককে নাও, এরমভাবে এগোতে থাকো। নেক্সট ওয়ান আসছি অটো সেক্টর। অটো সেক্টরে তুমি কোনো স্টকই নাও নি বলে যতটা পর্যন্ত আমি দেখতে পেলাম। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি অটো সেক্টরের মধ্যে তুমি রেখে দিতে পারো, সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অথবা টাটা মোটরস, আর এর সঙ্গে অটো এনসিলারি হিসেবে রাখবে কোন স্টকটা না, সেই স্টকটা হচ্ছে ইউনো মিন্ডে রাখতে পারো, সোনা বিএলডব্লিউ প্রিসিশন রাখতে পারো, বা এই ধরনের ট্যালব্রস রাখতে পারো, বা এই ধরনের কোনো স্টককে রাখবে যেটা অটো এনসিলিয়ারি। খুব সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নয়, হিউজ রাশি 10টা 20টা 27খানা আছে, আরও 10খানা নিয়ে নেবো,
এটা খাবার না, খাবারের জিনিস না, এটাকে আমি আধেকলার মতো যা খুশি নিয়ে গেলাম। শুনে খারাপ লাগে তোমার, আমি জানি, কিন্তু কিছু করার নেই। এগুলো স্পষ্ট কথা, স্পষ্ট বলাই ভালো, তাতে তোমার কিন্তু ভবিষ্যতে উপকার হবে। যা খুশি নিলাম তা না, টাকাটা এসছে ঠিক কথা, টাকা মানে বিশাল টাকা নয়, এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে কিচ্ছু না। এই টাকাটা দিয়ে কখনোই মার্কেট তোমাকে এই টাকাটাই বিশাল করতে পারে, আবার কখনো তোমাকে মার্কেট এই টাকাটা শূন্য করে দিতে পারে। সুতরাং ওই দিকে একদম তাকাবে না যে কি আছে, কিচ্ছু দেখার দরকার নেই। যেগুলো যেগুলো বললাম সুন্দর করে সেগুলো সাজাও। প্রথম যে 1.5 লক্ষ টাকা পেয়ে যাবে, সেখান থেকে আমার মতে যে কটা লার্জ ক্যাপকে আমি বললাম, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এছাড়া তুমি টাটা পাওয়ার, এছাড়া তোমার ভিভিএল, এই ধরনের স্টকগুলোতে ফার্স্ট ইনভেস্ট করে রেখে দাও, সিকিউরিটি আনো, হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে তুমি 30,000 টাকা করে যে চলছে, এসআইপি চলছে, সেটাকে আমি তোমাকে পরে বলবো। এখন এই মুহূর্তে আগে এটাকে চিন্তা ভাবনাটা পুরো পাল্টাতে হবে। এই চিন্তা ভাবনা যদি তোমার না থাকে তাহলে কিন্তু লাভ হবে না। তুমি অবশ্যই একটা রিটার্ন পাবে, কিন্তু রিটার্নের মাত্রাটা এরম ভাবনা চিন্তা যদি কখনো করবে না যে আমি বিশাল কিছু পাবো, অমুক পাবো, তমুক পাবো না। আমরা সবসময় বলি, কিন্তু রিস্ক মানে আমরা তখনই সেই সব পোর্টফোলিওর ক্ষেত্রে বলি না, অলরেডি পোর্টফোলিওগুলো সাজানো আছে, সেই সব পোর্টফোলিওতে এই সব স্টকগুলোকে আমরা বলে দিই যেগুলো দিলে বহুগুণ বাড়বে। কিন্তু যে পোর্টফোলিও তোমার শুরু হচ্ছে, একটা মানুষের ভিত যখন শুরু হয় তখন তার মধ্যে অত ফ্যাসিনেশন দেখায় না, ভিতগুলোকে শক্ত করতে হয়। তোমাকে ভিতটা ঠিক করতে হবে। তুমি মাত্র 4% রিটার্ন পাচ্ছ, বেশি দিন হয়নি ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এরমভাবে চলবে না যে মাত্র 3,70,000 ইনভেস্ট করে রেখেছো, এতকাল করনি, এখনই সব করে করছো আর কোথা থেকে সব নিয়ে এসে একবারে ফেলছো না। আমি যেগুলো বললাম সেগুলো তুমি নিশ্চয়ই বুঝে গেছো। তো প্রথম কাজ তোমার কি কি হবে এগুলো আমি বুঝিয়ে দিই তোমাকে। প্রথম অজিত যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমাকে আমি এক্ষুনি কোনোটাকে আউট করতে বলছি না, যে ইনক্লুডিং ইয়েস ব্যাঙ্কও তোমার কাছে মোস্ট প্রবলি পুরো একদম একটা ডাইভার্সিফাই ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। লার্জ থাকবে, মিড থাকবে, স্মল থাকবে। মিড স্মলকে তুমি দেখে নিয়েছো, বহু রিটার্ন দিচ্ছে, ওখানে দিলে ইনভেস্ট করে দারুণ হবে, কিন্তু তুমি কি কখনো দেখেছো মিড স্মলকে তার বড় চার্টটাকে ওপেন করো, দেখো প্রত্যেকটা মিড স্মল কোনো না কোনো সময় কতখানি ডাউন হয়েছে, 50%, 60%, তারপরে আপ হয়েছে, তারপরে আপ। কিন্তু সেই আপটা যে কতটা তারপরে হবে সেই গ্যারান্টিটা, সেই সিচুয়েশন কেউ জানে না। সব সময় ডাইভার্সিফিকেশন দরকার। আমরা অবশ্যই স্মলে যাব, আমরা অবশ্যই মাইক্রোতেও যাব, কিন্তু পার্সেন্টেজ বুঝে। লং রান দরকার, বহুদিন সময় দরকার। সুতরাং সেই চিন্তা আমরা তুমি না নিয়ে রাখো। প্রথম ঘটনা যেটা, সেটা এখন একটা একটা করে বলে রাখি। ফার্স্ট তুমি যে কথা বলছো 30,000 টাকা নেক্সট 10 বছর ধরে ইনভেস্ট করে যাবে, বেশ ভালো কথা। 1 নাম্বার আমি এটা নিয়ে পরে তোমাকে বলছি। ফার্স্ট ওয়ান যেটা বলি সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা আমি যেটা বললাম লার্জ ক্যাপে তুমি ইনভেস্ট করে দিলে, হয়ে গেল কমপ্লিট। নেক্সট ওয়ান হচ্ছে 30,000। এরপরে 30,000 টাকাটা যখন ইনভেস্ট করছো তুমি, সেটা আমি তোমাকে নেক্সট টাইমে আমি তোমাকে মেলে দিয়ে দেবো, সেই চার্ট অনুযায়ী তুমি প্রতি মাসে জমা করতে থাকো। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, কখনো তুমি 5 বছরে 20 লক্ষ টাকা জমা করবে, খুব ভালো কথা। জমা অবশ্যই হবে, মিড, স্মল এবং লার্জের মধ্যে জমা হবে, এটার মধ্যে কোনো দ্বিতীয় ব্যাপার নেই। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে সবসময়তে মাথায় রাখবে, সেটা হচ্ছে কিন্তু ডাইভার্সিফিকেশন। তোমার কাছে 27টা স্টক আছে, কিন্তু ডাইভার্সিফিকেশন যদি সত্যি থাকতো তাহলে কি তোমার রিটার্ন এত কম আসতো? তা সত্ত্বেও বলি, এখন তো মার্কেট আপ চলছে, তাতে এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে। যখন মার্কেট ডাউন হবে তখন তোমার এই পোর্টফোলিওটা কোথায় যাবে সেটা মনে রাখতে হবে। এর মধ্যে তুমি ম্যাক্সিমাম স্মল ক্যাপ রেখে দিয়েছো, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাকে রিটার্ন অত ভালো দেবে না। তাহলে তুমি এতগুলো নেগেটিভ কথা আমার কাছ থেকে শুনলে, এবারে তোমাকে কিছু পজিটিভ কথা বলি যা যেতে যেতে। সেই পজিটিভ কথাগুলো হচ্ছে, সত্যি সম্ভব লং রানে বহুদিন ধরে কেউ যদি টাকা রেখে দেয় তাহলে সত্যি সেখান থেকে বড় ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব, একদম ঠিক। কিন্তু সেটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন তুমি একটা বহুদিন ধরে টাকাটাকে রাখছো এবং সেটাকে ডাইভার্সিফাই করে রাখছো। যদি ডাইভার্সিফিকেশন না থাকে, একটা ঘটনা মনে রাখবে, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ যেটা আজ থেকে 10 বছর আগে ছিল, আজ কিন্তু অনেক স্মল মাইক্রো ক্যাপ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যদি তোমাকে বলে দিই, পিনকন ইন্ডাস্ট্রিজ একটা সময় খুব ভালো ছিল, আজকে পিনকন লিস্ট থেকে বেরিয়ে গেছে। একটা সময় রিলায়েন্স পাওয়ারকে নিয়ে বিশাল মাতামাতি ছিল, আজ কিছু নেই, প্রায় 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা থেকে গেছে। এরকম হাজার একটা। সুজল্যান্ড একটা সময় বিশাল জায়গায় ছিল, আজ সুজল্যান্ডের অবস্থা দেখো। এরকম অনেক আছে, অনেক এরকম স্টক রয়েছে যে সময় দিয়ে বিশাল ছিল, সেগুলো সব এখন অনেক কমে গেছে। এবং এমনও সুনামির মতো ঝড় আসে যখন, তখন স্টকগুলো কিচ্ছু থাকে না,
যেসব স্টকগুলো নিয়ে আমি তোমাকে বলছি কাউকেই যেন এরকম সিচুয়েশন দেখতে কখনো না হয়, কিন্তু সাবধান করে দেওয়াটা আমার কাজের মধ্যে পড়ে। সবসময়তে মাথায় রাখবে ডাইভার্সিফিকেশন। ইনফোসিস আজ থেকে 15-20 বছর আগেও ছিল, আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। যত ঝড় আসুক রিটার্ন তোমায় বেশি দেবে না, কিন্তু তোমাকে স্টেবিলিটি রেখে দেবে। সবসময় সবাই তোমরা মনে রাখবে একটা কথাকে, ব্যাংকে ইনভেস্ট করলে যা পেতে, পোস্ট অফিসে যা পেতে তার থেকে যেন বেশি হয়। শুধু এইটুকু, যে ইনফ্লেশন বিট যেন আমরা করতে পারি। সেভিংসে টাকা রাখলে, আমরা ফিক্সডে রাখলে ইনফ্লেশনকে বিট করতে পারছি না। ইনফ্লেশন 7%, 6.5%, তাহলে বিট হচ্ছে না, কারণ সেম অ্যাট পার হচ্ছে, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। কিন্তু যদি আমরা এখানে রাখি সব থেকে লার্জ ক্যাপ, যেগুলো রিটার্ন বেশি দেয় না, সেও মোটামুটি 5 বছরে যখন ডবল করে দিচ্ছে, সেও কিন্তু ইনফ্লেশনকে বিট করে দিচ্ছে। আমাদের এক্সপেকটেশন কখনোই বিশাল কিছু থাকবে না, আমি বারবার এটা বলে দিচ্ছি। আমরা একটা স্টেবিলিটি, একটা স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু চলবো। এটা নিয়ে আজকের এখানে শেষ করছি। অজিত, তুমি যে কাজগুলো করবে, প্রথম কাজ হচ্ছে একদম ফাইনাল করো আগামী মার্চের মধ্যে, সেটা হচ্ছে যে কোন কোন লার্জ ক্যাপকে তুমি কিনতে চলেছো সেটা লিস্ট আমাকে পাঠাও, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, তোমার লিস্ট পাওয়ার পরে আমি যে লিস্ট তোমায় পাঠাবো সেটা হচ্ছে 30,000 টাকা এসআইপি প্রতি মাসে মাসে, তোমার বয়স অনুযায়ী, তোমার সিচুয়েশন অনুযায়ী, তোমার বার্ডেন অনুযায়ী, ঠিক তোমার মতো করে। এটা কিন্তু সেকেন্ড ওয়ান কপি করলে হবে না। একজন ডাক্তার যখন ওষুধ দেয় সেটা কিন্তু তার রোগীর বয়স বুঝে, রোগীর ক্ষমতা বুঝে, রোগীর স্বাস্থ্য বুঝে, সমস্ত কিছু বুঝে। এই টোটকাটা কিন্তু অন্য কারোর কাছে কাজে লাগবে না। আমি ঠিক তোমার মতো করে সাজিয়ে দিয়ে 30,000 টাকার একটা পোর্টফোলিও লিস্ট পাঠিয়ে দিচ্ছি। হয়ে গেল সেকেন্ড ঘটনা। থার্ড ওয়ান যেটা তুমি বলতে চলেছো সেটা হচ্ছে যে আগামী 5 বছরে কি করবে। খুব ভালো কথা, কিন্তু কোনো মতে অ্যাগ্রেসিভ রিস্ক টেকার যতই হও, ডাইভার্সিফিকেশন ছাড়া চলবে না। যদি আমার কথা তুমি শুনতে চাও বা আমার আন্ডারে থেকে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে চাও, বিশাল কোনো রকম এক্সপেকটেশন রাখবে না। বাস্তব, যেটা আমি শুরুতেই বলেছিলাম, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলো। কখনো বিশাল অনেক কিছু এই সেই স্বপ্ন, বড় বড় স্বপ্ন নিয়ে তোমার শুরু করছে, সেগুলো কিচ্ছু থাকবে না। একদম সিম্পলভাবে কাজ করো। সিম্পলভাবে যে জিনিসগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনে সেই মতো কাজ করো। আর বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি তারপরে দেখে নেবো তোমার ব্যাপারটা কোথায় গিয়ে তোমার কোন জায়গাতে দাঁড়াচ্ছে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এরকম নতুন সুন্দর টার্ম পোর্টফোলিও অ্যানালিসিসগুলো নিয়ে জানার জন্য, বোঝার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তারা একটা লাইক করবে, লাইকটা খুব মোটিভেট করে আমাকে।